এনইআইআর বর্তমানে মোবাইল সেক্টরে এটা নিয়ে আলোচনা সমালোচনা দুটোই চলতেছে। এনইআইআর কেন চালু করতেছে এটা কম বেশি সবাই জানেন। চুরি মোবাইল, কপি মোবাইল এবং বাংলাদেশের বাজারে বিশেষ করে আনঅফিসিয়াল মোবাইল বেচা কেনা বন্ধের জন্য এই সিস্টেমটা চালু করতেছে সরকার। এনইআর সিস্টেমটা নিয়ে বাংলাদেশে অনেকে আন্দোলন হলো, সবাই দেখেছেন। এবং এনইআর সিস্টেমটা 1 তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল এবং কি এটা চালু হয়েছিল। তবে এই আন্দোলনের কারণে সরকার এই যে এনইআর সিস্টেম এটার কাজ 3 মাস পর্যন্ত বন্ধ রেখেছে। তারাও আর কি প্রমিস করেছে যে 3 মাস পর এটার যে পুরোপুরি সিস্টেম ওইটা চালু করবে সরকার। এনইআর সিস্টেম চালু হলে কি কি সুবিধা অসুবিধা সবাই হয়তো সেগুলো জানেন না। এনইআর সিস্টেম যদি চালু হয় প্রথমে বন্ধ হবে বাংলাদেশের বাজারে বেচা কেনা আনঅফিসিয়াল মোবাইলগুলো। আপনারা ভাই সবাই জানেন টুকটাক আর কি যে আনঅফিসিয়াল মোবাইলগুলো রয়েছে এগুলো কিন্তু বাজেটে ভালোই আমাদেরকে প্রাইস এন্ড স্পেকের মাধ্যমে প্রোভাইড করতেছে। আমরা যদি ফ্ল্যাগশিপ মোবাইলগুলো দেখি সেগুলো বাই আনঅফিসিয়াল মার্কেটে অনেক কম দামে বাই অফিসিয়াল মার্কেট থেকে বাই হাফ প্রাইসের মতো প্রাইসও কিন্তু আনঅফিসিয়াল মোবাইলগুলোতে ভালো স্পেক পাওয়া যায়। তবে আনঅফিসিয়াল মোবাইলের একটা অসুবিধা হচ্ছে এগুলো ট্যাক্স ফাঁকি দিয়ে এনে বিক্রি করা হয়, যেটা আমার মতেও ভাই ঠিক কাজ না ট্যাক্স ফাঁকি দেওয়াটা। আর যদি অফিসিয়াল মোবাইলের কথা বলি, অফিসিয়াল মোবাইলগুলোতে সরকার একটা নির্ধারিত ট্যাক্স রেখেছিল 61%, কিন্তু সেগুলো আন্দোলনের পর তারা কমিয়ে 43.4% করেছে, কিন্তু এটাও আমার মতে অনেকটাই বেশি। আমরা যদি আশেপাশের দেশগুলো যেমন দুবাইতে যদি দেখি, দুবাইতে মোবাইলের উপর ট্যাক্স রয়েছে 5% অ্যান্ড কুয়েতে যদি দেখি কুয়েতে মোবাইলের উপর ট্যাক্স রয়েছে 0%। এবং আমাদের পাশের দেশ বা ইন্ডিয়ার কথাও যদি বলি ওইখানেও ভাই মোবাইলের প্রতি ট্যাক্স রয়েছে 18% মাত্র। আর সেই দিক থেকে 43.4% কিন্তু অনেকটাই বেশি। আপনারা কম বেশি সবাই জানেন ভাই বাংলাদেশের মানুষরা ভাই মধ্যবিত্ত অতটা ভাই বড় লোক সেরকম ভাবে বাংলাদেশে নেই যে ভাই লাখ টাকা দিয়ে মোবাইল কিনতে পারবে। হ্যাঁ, বাংলাদেশে বেশিরভাগ মোবাইল সেল হয় কত থেকে, এই 10,000 টাকা থেকে শুরু করে ভাই 30-40 এরকমের মধ্যে বেশিরভাগ মোবাইলগুলো সেল হয়ে থাকে। যদি ট্যাক্সের কথা বলি ভাই 43.4% কিন্তু অনেকটা বেশি আমাদের দেশের ভাই পরিস্থিতির দিক থেকে হিসাব করলে। আর যদি আনঅফিসিয়াল বন্ধ করে তাহলে ট্যাক্স দিতে হবে, এটা বড় কথা না, এটার সাথে আরো একটা ভেজাল রয়েছে। বাংলাদেশে বর্তমানে 5 লক্ষ আনঅফিসিয়াল মোবাইল ব্যবসায়ীরা রয়েছে, তাদের সাথে যদি ভাই হিসাব টিসাব মিলান তাহলে 20 থেকে 25 লাখ মানুষের ভরণ পোষণ চলে এই আনঅফিসিয়াল মোবাইলগুলো সেল করে। আর কি আনঅফিসিয়াল মোবাইল বলেন বা বাইরে থেকে ইম্পোর্ট করে এনে বেচা কিনা করে তারাই। এখন যদি ভাই আনঅফিসিয়াল মোবাইলগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের ভাই রুজি রোজগার তো এমনিতেই বন্ধ হয়ে যাবে এন্ড দেশের যে পরিস্থিতি সবাই এটা দেখতেছে না। তবে ভাই আমি এটা বলতেছি না যে ভাই ওরা ট্যাক্স ফাঁকে দিয়ে আনঅফিসিয়াল মোবাইলগুলো বাংলাদেশের বাজারে বেচুক। তো দেশে রয়েছে সরকারকে ট্যাক্স দিব, সরকারও আমাদের ভাই সুযোগ সুবিধা দিবে। আর যদি আনঅফিসিয়াল মোবাইল বা বাইরে থেকে ইম্পোর্ট করে যারা মোবাইলগুলো বেচা কিনা করে ওইসব মোবাইল যদি বাংলাদেশে অফিসিয়ালি বন্ধ হয়ে যায় তাহলে সব থেকে বড় সমস্যা হবে যারা ভাই ফ্ল্যাগশিপ মোবাইল ইউজ করেন, বিশেষ করে আইফোন। যারা আইফোন ব্যবহার করেন বাংলাদেশে অফিসিয়ালি বা আইফোনে কোনো স্টোর নেই বা তারা এখানে এসে অ্যাসেম্বলি করে না। এন্ড আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে যেসব মোবাইলগুলো অ্যাসেম্বলি করা হয় ওগুলোতে ভাই ট্যাক্স কিছুটা পরিমাণে কম। আর যদি একটা উদাহরণ দিই, বাংলাদেশে 100 জনের মধ্যে ভাই সর্বোচ্চ 5 জন ভাই আইফোন ব্যবহার করে, আর 95% ভাই লো মিড রেঞ্জ অ্যান্ড মিড রেঞ্জের যে মোবাইলগুলো ওগুলো ব্যবহার করে থাকে। সো অ্যাপেল তো আর ভাই বোকা না যে এই 5 জনের জন্য বাংলাদেশে এসে ভাই মোবাইলের ফ্যাক্টরি দিবে, ওইখানে বসে ভাই এগুলো অ্যাসেম্বলি করে বাংলাদেশের বাজারে কম দামে বিক্রি করবে। তো যারা ভাই ফ্ল্যাগশিপ মোবাইলগুলো কিনবেন তারা কিন্তু অনেকটাই ফেসে যাবেন বলতে গেলে। তবে আমার মতে আনঅফিসিয়াল মোবাইলগুলোকে বন্ধ না করে তারা ভাই যারা ব্যবসায়ী রয়েছে ওদেরকে একটা সুযোগ দেওয়ার দরকার। ভাই আপনারা আনঅফিসিয়াল মোবাইল বন্ধ করেন না, আপনারা মোবাইলগুলোকে ইম্পোর্ট করেন বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়া, অফিসিয়াল মোবাইলের মতো ভাই ট্যাক্স দিয়ে আপনারা মার্কেটে সেল দেন, তাহলে ভাই সমস্যা তো হইতেছে না, সরকারের কাছেও ট্যাক্স যাইতেছে অ্যান্ড বাংলাদেশের যে মানুষজন মিড রেঞ্জে ফ্ল্যাগশিপের মোবাইলের ফিল পাইতেছে ওইটাও কিন্তু উপভোগ করতে পারবে বাংলাদেশের মানুষেরা। তবে ট্যাক্স দিলেও বর্তমানে যে 43.4% ট্যাক্সটা রয়েছে আমার মতে এটা অতিরিক্তই বেশি বাংলাদেশের মানুষের হিসেবে। অ্যান্ড আমি মনে করি অফিসিয়াল আনঅফিসিয়াল দুটো মোবাইলটাতে ট্যাক্সটা আরও কমানো দরকার। লাইক বাংলাদেশের পরিস্থিতির যদি হিসাব করি তাহলে যদি একটা উদাহরণ দিই, ভাই আমি যদি একটা মধ্যবিত্ত ছেলে হই, মধ্যবিত্ত আমি নিজেই ভাই মধ্যবিত্ত ছেলে, সো আমার বাজেট যদি 20,000 টাকা হয় অ্যান্ড এটাতে যদি আমি 43% ট্যাক্স দিই তাহলে ওই মোবাইলটার প্রাইস কত হবে? প্রায় ওই মোবাইলটার প্রাইস 28,000 টাকা হয়ে যাবে। মানে আমার 20,000 টাকা বাজেট, তার থেকে আরো আর কি 8,000 টাকা আমাকে বেশি দিয়ে মোবাইলটা পারচেস করতে হবে। অ্যান্ড যেটা আমি মনে করি মধ্যবিত্ত পরিবারের পক্ষে একদমই অসম্ভব একটা ব্যাপার ভাই। আরো 8,000 টাকা ট্যাক্স অ্যাড করে যদি ওই মোবাইলটার প্রাইস 28,000 টাকা হয়ে যায়, 28,000 টাকা মোবাইলটার প্রাইস হয়ে যায়, একজন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা জানে ভাই 20,000 টাকাও কিন্তু ওনাদের জন্য অনেকটা বেশি। 20,000 টাকা যোগ করার পর তারা যদি আবার মোবাইলের জন্য 8,000 টাকা ট্যাক্সের জন্য ব্যয় করে তাহলে ওই মোবাইলটা 28,000 টাকা তো হয়, কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটা মোবাইলের প্রতি এত বেশি ট্যাক্স দেওয়া কিন্তু সম্ভব না। তাই তারা ভাই বেশিরভাগই আনঅফিসিয়াল মোবাইল কিনে থাকে। আর যদি এই ট্যাক্সটাকে কমিয়ে 10 থেকে 15% করা হয় তাহলে 20,000 টাকার একটা মোবাইলের প্রতি ট্যাক্স পড়বে 1 থেকে 1,500 টাকা। ভাই এটা আমি মনে করি মধ্যবিত্ত পরিবারের সবাই ভাই 20,000 টাকা যেহেতু জোড়াইতে পারছে ভাই 1-1,500 টাকা বেশি দিও ভাই ট্যাক্সটা দিও ভাই
ঠিকমতো অফিসিয়াল ভাবে তারা কি বলে শর্ত অনুসারে তারা মোবাইলগুলো কিনতে পারবে। আমার শেষ কথা এটাই ভাই, আনঅফিসিয়াল মোবাইল বন্ধ না করে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল মোবাইলগুলোর ট্যাক্সটাকে আর একটু কমিয়ে আনা দরকার। আনঅফিসিয়াল মোবাইলের ট্যাক্সটা দিয়ে সরকারের কাছে অনুরোধ মোবাইলগুলোকে বাজারে বেচাকেনা করার সুযোগ করে দেওয়ার জন্য। সো আমি মনে করি যে ভাই যদি আনঅফিসিয়াল মোবাইলগুলো বন্ধ হয়ে যায়, তো আপনারা যারা অফিসিয়াল মোবাইলগুলো কিনবেন, তো আপনারা শোরুম থেকে গিয়ে কিনবেন স্বাভাবিকভাবে। আপনাদের মোবাইল যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা অফিসিয়াল যে সার্ভিস সেন্টার রয়েছেন ওগুলোতে যাবেন। যে ধরেন না টুকটাক যে সার্ভিস সেন্টারগুলো রয়েছে ওগুলোতে যাবেন না, ওইখানেও কিন্তু ভাই মানুষ রয়েছে, ওখানেও ভাই অনেক মানুষই কর্মহীন হয়ে পড়বে। সো যদি বেকারত্ব কমাইতে চান তাহলে আমি মনে করি যে ভাই আনঅফিসিয়াল মোবাইলগুলো আপাতত বন্ধ করিয়েন না, ট্যাক্স অ্যাড করে মোবাইলগুলোতে, ট্যাক্স অ্যাড করে সাধারণ ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেন মোবাইলগুলো বেচাকেনা করার জন্য। আর যদি এনআরএ সিস্টেমের কথা বলি, ইতিমধ্যে ভাই বাংলাদেশে একটা ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে এনআরএ সিস্টেমে। তো ওই ওয়েবসাইটেতে আপনারা গিয়ে আপনাদের মোবাইলগুলো রেজিস্ট্রেশন আছে কিনা ওটা দেখতে পারেন। তবে এই ওয়েবসাইটে নিয়ে অনেকটা বড় ধন্দে পড়েছে অনেকে। সো সেই সমস্যাগুলো কি সেগুলো আমি আজকে ডিসকাস করতেছি। আপনারা যদি ওয়েবসাইটে গেলেন, আপনি যদি ফেসবুকে স্যাম ভাই বলেন, এটিসি বলেন, তুষার ভাইদের যদি ফেসবুক গ্রুপগুলোতে থাকেন, ওইখানে ভাই অনেকগুলো পোস্ট দেখেছেন একজনের আইডিতে ভাই 20-25টা মোবাইল রেজিস্ট্রেশন এবং একজনের আইডি ভাই 300-400 মোবাইল রেজিস্ট্রেশন করা। মানে এটা যদি এরকমটা হয়, যদি এটা রিয়েল নিউজ হয়, একটা আইডি কার্ডে বা 40-50টা মোবাইল অ্যাড করা, তাহলে যদি ওই মোবাইলগুলো থেকে কোনো ক্রাইম হয় তাহলে এখানে ধরা পড়বে কি? আইডি কার্ডের ওনার। যার আইডি কার্ড দিয়ে ভাই 30-40টা মোবাইল রেজিস্ট্রেশন, ওই রেজিস্ট্রেশন থেকে একটা মোবাইল দিয়ে যদি কোনো ক্রাইম হয় ধরা খাবে আইডি কার্ডের ওনার। ঠিক আছে, আমার মতে এগুলো কিন্তু একজন মানুষের সব থেকে পার্সোনাল ডেটা। এই ডেটাগুলো সরকারের প্রয়োজন ঠিক মতে অ্যানালাইজ করে, ঠিক মতে ভাই রিভিউ করে তারপরে এগুলো ওয়েবসাইটে আপলোড করার দরকার ছিল। সো আমিও ভাই এখন এনআরএ ওয়েবসাইটে লগ ইন করি না, তো চলেন আপনাদের সামনে গিয়ে আমি এনআরএ ওয়েবসাইটে লগ ইন করি অ্যান্ড দেখি আমিও কি কোনো সমস্যা ফেস করি কিনা আর আমার আইডি কার্ডে কয়টা মোবাইল অ্যাড আছে। তো চলেন আমরা গুগল ক্রোমে চলে এসেছি এবং এনআরএ ওয়েবসাইটটা সার্চ দিয়ে পেলি। এখানে ভাই প্রথমেই আপনারা যে ওয়েবসাইটটা দেখতেছেন ওইটাই হচ্ছে এনআরএ সিস্টেমের ওয়েবসাইটটা। সো আমরা এখানে এখন প্রবেশ করে দেখি। এই যে এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি যে ওয়েবসাইটটা তৈরি করেছে ওইটা এনআরএ সিস্টেমের। সো এখানে আপনারা ইজিলি ভাই মোবাইলের যে ইএমআই নাম্বার রয়েছে ওইটা দিয়ে ভাই আপনাদের মোবাইলগুলো রেজিস্ট্রেশন আছে কিনা এটা চেক করতে পারবেন। সো অনেকে বলেছে ভাই র্যান্ডম নাম্বার দিয়ে ভাই ইএমআই নাম্বারগুলো চেক করা যায়। তো আমি একটা ভাই র্যান্ডম নাম্বার দিয়ে দেখি যে এখানে ভাই ইএমআইটা রেজিস্ট্রেশন আছে কিনা এটা শো করে কিনা। তো এখন তো র্যান্ডম একটা নাম্বার দিয়েছে, এখানে দেখাইতেছে যে ভাই এনআরএ সিস্টেমটা ভাই নিবন্ধিত নেই। এখন এখানে ভাই আমরা অন্য আরেকটা এনআরএ নাম্বার দিয়ে দেখি যে ভাই ওইটা রেজিস্ট্রেশন আছে কিনা। সো এখন প্রথমে এটা কাট করি। আমি অনেকগুলো জিরো দিয়ে একটা এনআরএ নাম্বার দিছি আন্দাজে। অ্যান্ড এই যে দেখেন এইটা ভাই নিবন্ধিত রয়েছে এবং এটা ব্যবহার হইতেছে। সো আমি বলি ভাই জিরো সংখ্যা দিয়ে ভাই এরকম একটা জিরো সংখ্যা দিয়ে কখনো ভাই একটা আইএমইআই নাম্বার হয় না। মোবাইলগুলো যদি প্রথমে বের হয়, ফ্যাক্টরি থেকেও প্রথমে বের হয় সিল প্যাক, তারপর ভাই এরকম জিরো দিয়ে কোনোটা এনআরএ নাম্বার হয় না। এখানে ভাই র্যান্ডমলি একটা ইউনিক নাম্বার থাকে। তো এখানে যদি জিরোটা দেখেন এটা ভাই এখানে দেখাচ্ছে ভাই রেজিস্ট্রেশন করা। আমি জানি না কিভাবে ভাই ওরা তথ্যগুলো অ্যারেঞ্জ করেছে। সো এখন তো ভাই একটা র্যান্ডম নাম্বার দিয়ে দেখেছি যেখানে এনআরএ নাম্বারটা নিবন্ধিত দেখাচ্ছে 00 কলগুলো থেকে দেখেছি। তো চলেন আমরা এবার লগ ইন করি। হ্যান্ড লগ ইন করে দেখি যে কী কী লাগবে এই ওয়েবসাইটেতে লগ ইন করতে। সো প্রথমত আপনার নাম লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট যেটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে চাইতেছেন ওগুলো লাগবে। অ্যান্ড আপনার যে আইডি কার্ড হলে আইডি কার্ডের যে লাস্টে 4 ডিজিট রয়েছে ওইগুলো লাগবে, আর একটা ইউনিক পাসওয়ার্ড লাগবে। সো চলেন আমরা ভাই এগুলো দিয়ে ওয়েবসাইটটাতে লগ ইন করি। সো আমি আমার পার্সোনাল যে ডিটেলসগুলো রয়েছে ওগুলো ফুল করে দিয়ে বা একটা পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। দেন উপরে ইরো আসতেছে, কেন আসতেছে ভাই আমি নিজেও জানি না। সো আমি একটা কাজ করি, এখানে আমার নাম্বারটা চেঞ্জ করে দিয়ে আমার আম্মুর নাম্বারটা দিয়ে দেখি আসলে ওইটা দিয়ে লগ ইন করা যায় কিনা। সো এই যে আমি আমার আম্মুর নাম্বারটা দিয়ে ভাই লগ ইন তো চলে এসেছে। এখন ওটিপি পর্যন্ত এসেছে। সো ওটিপি আসতে কতক্ষণ সময় লাগে আমরা একটু দেখি। তো এখন যদি বলি ভাই ওটিপি পর্যন্ত এসে পাই, আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত ওয়েবসাইটে রয়েছিলাম, সেভাবে রেখেছিলাম যে খোলার ল্যাপটপটা। সো আমি দেখতে চাইছিলাম যে কতক্ষণ পর্যন্ত ওটিপি আসে। প্রায় আমি 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি, ওটিপি আসে নাই, অ্যান্ড যার কারণে আমি ভাই লগ ইন করতে পারি না। সো আমি জানি না ভাই আমার আইডি কার্ড দিয়ে কজন মোবাইল চালাতেছে, আমি চেষ্টা করবো অন্যভাবে আর একটু লগ ইন করার জন্য। সো আপাতত বলে দিই, এখানে যদি ডেটাগুলো ঠিকমতো সেফলি না রাখা হয়, লাইক আমি যদি এখানে দেখতেছি আমার যে সিমটা আমার নিজের আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ওই সিমটা দিয়ে লগ ইন করা যাচ্ছে না, ইরো দেখাইতেছে। কিন্তু যে সিমটা আমার মায়ের নামে ওই সিমটা দিয়ে যখন লগ ইন করতে যাইতেছি ওটিপি পর্যন্ত গিয়েছে, তার মানে এখানে একটা ভেজাল হচ্ছে গিয়ে আপনি যে কোনো সিম নাম্বার এবং যে কোনো আইডি নাম্বার দিয়ে
মোবাইলে অর্থাৎ এনএরিয়া যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে লগ ইন করতে পারবে। সো এখানে লগ ইন যদি করি, আমি যদি র্যান্ডমলি কারো আইডি কার্ডের যদি যে লাস্টে 4 ডিজিটটা রয়েছে র্যান্ডমলি যদি দিয়ে দিই, হয়তো কারোর সাথে মিল হয়ে যেতে পারে। অ্যান্ড আমার যদি লগ ইন হয়ে যায় তাহলে সমস্যাটা কি জানেন, আমি যদি ওয়েবসাইটটাতে ঢুকে যাই তাহলে তখন ওই যে এনআরইএ নাম্বারটা, ওই যে এনআইডি কার্ডের নাম্বারটা রয়েছে, ওই এনআইডি কার্ডের নাম্বারটাতে যে মোবাইলটা রেজিস্ট্রেশন রয়েছে ওইটাও দেখাবে, তার পাশাপাশি ওই পার্সনটার সব পার্সোনাল ডিটেলস আমি কিন্তু দেখতে পারবো। সো এটা আমি মনে করি ভাই একজন মানুষের পার্সোনাল ডিটেলস এইভাবে ভাই পাবলিক নিয়ে না রাখাই ভালো। ভাই এই ওয়েবসাইটটা তৈরি করতে কত বাজেট রেখেছে আমি কিন্তু শিওরভাবে জানি না, তবে যে বাজেটটা রেখেছেন ভাই ওয়েবসাইটটাকে আরেকটু আপগ্রেড করেন, সিকিউরিটি সিস্টেমটা আরেকটু বাড়ান। আপনাদের মনে হয় এনএ সিস্টেমটা বেশি দরকার তাহলে ওকে আনেন, আমরা ভাই কি বলবো, আমরা বললে তো আর আপনারা বন্ধ করবেন না। সো এনএ সিস্টেমটাতে যারা টিকিট দিয়ে লগ ইন করবে আমি মনে করি তার যে ফেস রিকগনাইজেশন রয়েছে ওই সিস্টেমটা আনা খুবই দরকার। তা না হলে ভাই র্যান্ডমলি ভাই কেউ অন্যের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে ভাই রেজিস্ট্রেশন করে ওর ঠিকানা এবং ওর তথ্যগুলো নিয়ে ভাই দারুণ পরিমাণে স্ক্যাম করতে পারবে আইডি কার্ড নাম্বার দিয়ে। অ্যান্ড যার ফলে কি আর বলবো, স্ক্যাম তো এমনি বাংলাদেশে হইতেছে, আরও বাড়বে স্ক্যাম। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তবে আরেকটা কথা বলে দিই, কারো যদি মনে খুবই কষ্ট লাগে ভাই কিছু করার নাই, যেটা বাস্তবতা ওইটা আমি তুলে ধরেছি। তো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, তোদের মধ্যে সবাই লাগতেন, বাই বাই।